আমার প্রিয় ছাত্রছাত্রীরা, যথারীতি আমি আবার চলে এসেছি সেমিস্টার 3 অ্যাকাউন্টেন্সি ক্লাস নিতে। তোমাদের নিশ্চয়ই মনে আছে, এর আগে যখন সেমিস্টার 3 অ্যাকাউন্টেন্সির ক্লাস নিয়েছিলাম, তখন লাস্ট ক্লাসে আমি যে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং ফর কোম্পানি 1 এর ডিবেঞ্চার নিয়ে আলোচনা করেছিলাম। কিন্তু এটা নিশ্চয়ই তোমাদের মনে আছে, যেখানে আমি বলেছিলাম যে আজকে ডিবেঞ্চারের থিওরি পোর্শনটা আমি আলোচনা করব, দু একটা অঙ্কও আমি করেছিলাম এবং বলেছিলাম নেক্সট ক্লাসে ডিবেঞ্চারের ওপরে বেশ কিছু নতুন নতুন আমি অঙ্ক তোমাদের সাথে আলোচনা করব। তাই যথারীতি আজকেই আমি সেই সমস্ত অঙ্ক বা বিভিন্ন ধরনের সিচুয়েশনে ডিবেঞ্চারের, অর্থাৎ ইস্যু অফ ডিবেঞ্চার, রিডিমেবল অফ ডিবেঞ্চার কিভাবে হয়, তার জার্নাল কিভাবে হয়, সেইগুলোই আজকে তোমাদের সাথে আমি মেনলি আলোচনা করব। যেহেতু ডিবেঞ্চার নিয়ে আমি এর আগেই আলোচনা করে দিয়েছি, সেখানে নিশ্চয়ই তোমাদের এই কথাটা মনে আছে যে ডিবেঞ্চার অ্যাকচুয়ালি হচ্ছে কোম্পানির শিলমোহর যুক্ত একটা দলিল, যার উপর ভিত্তি করে কোম্পানি কি করে, দীর্ঘমেয়াদী লোন নেয়। এখন এই ইস্যু অফ ডিবেঞ্চার কিভাবে হয়, তার ইনস্টলমেন্ট কিভাবে হয়, এগুলো আমি এর আগের অঙ্কে বা আগের ক্লাসে আমি তোমাদের দেখিয়েছি। আজকে একটু দেখে নিই যে বিভিন্ন ধরনের যে সিচুয়েশনে ডিবেঞ্চারের ওপরে কিভাবে অঙ্কগুলো করতে হচ্ছে। যদিও এমসিকিউ, কিন্তু কেস স্টাডি আছে। তোমরা নিশ্চয়ই জানো যে এমসিকিউর যে বিভিন্ন ধরন রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে কেস স্টাডি। স্বাভাবিকভাবে তোমাদের অঙ্কগুলো খুব ভালো করে শিখতে হবে, শুধু পরীক্ষার জন্য নয়, পরবর্তীকালে তোমরা যখন হায়ার স্টাডি করবে, বিভিন্ন প্রফেশনাল কোর্সে যাবে, তখন তোমাদের এই অঙ্কগুলো অবশ্যই শিখতে হবে বা জানতে হবে। তাই এখন থেকেই তোমাদের প্রিপারেশনটা নিয়ে নেওয়া খুব দরকার। চলো দেখে নিই। ফার্স্টে আজকে যে প্রবলেমটা তোমাদের সামনে আমি রেখেছি, আগে অঙ্কটা একটু দেখে নিই। কি বলছে, এক্স লিমিটেড ইস্যুড 5,000 5% ডিবেঞ্চার অফ 100 ইচ at a premium of 10%. Payable ₹50 on application, ₹60 on allotment. দেখো, এখানে তোমাদের অ্যালটমেন্টের সাথেই কিন্তু ইনক্লুডিং করা আছে প্রিমিয়ামটা। সেই জন্যই দেখো, আমাদের যখন টাকাটা এখানে হয়েছে অ্যাপ্লিকেশনে 50 এবং অ্যালটমেন্টে হয়েছে 60, তার মানে বোঝাই যাচ্ছে 50 প্লাস 60, দ্যাট ইজ 110। দেখো, ডিবেঞ্চার প্রত্যেকটা দাম ছিল 10, 100 ইচ অ্যাট এ প্রিমিয়াম 10%। তাহলে 100 টাকা 10% মানে 10 টাকা। তাহলে টোটাল ডিবেঞ্চারের দামটা কত দাঁড়াচ্ছে? 110। সেটাই এখানে দেখো দুটো ইনস্টলমেন্টে নেওয়া হয়েছে, অন অ্যাপ্লিকেশন 50, অন অ্যালটমেন্ট 60। এবার কি বলছে, অ্যাপ্লিকেশন ওয়ার রিসিভড ফর 6,000। একটু খেয়াল করে দেখো, যখন অঙ্কটা অর্থাৎ এক্স লিমিটেড ইস্যু করেছিল, তখন করেছিল কত? 5,000। কিন্তু যখন অ্যাপ্লিকেশন রিসিভ করা হলো, তখন হয়ে গেছে দেখো 6,000। তার মানে ওভার সাবস্ক্রিপশন। লাস্ট ক্লাসে তোমাদের ওভার সাবস্ক্রিপশন আমি দেখিয়েছি, যেখানে হয়তো রিজেকশন ছিল, কিন্তু এখানে একটু মডিফাই করা হয়েছে অঙ্কটাতে। কি করা হয়েছে? দ্য ডিরেক্টরস অ্যালোটেড অ্যাজ ফলোস, অর্থাৎ এই যে 6,000 ডিবেঞ্চারটা কিভাবে অ্যালোট করা হলো পাবলিকের মধ্যে, সেটা একটু দেখে নাও। বলছে অ্যাপ্লিকেশন ফর 3,000 ডিবেঞ্চার, তাদেরকে অর্থাৎ যারা 3,000 ডিবেঞ্চার অ্যাপ্লাই করেছিল, তাদেরকে অ্যালোট করা হয়েছে পুরোটাই। কিন্তু যখন 2,000 ডিবেঞ্চার অ্যাপ্লাইড হলো, তখন কোম্পানি তাকে অ্যালোট করলো কত? 50%। তার মানে 2,000-এর 50% তাকে দেওয়া হয়েছে, মানে তার কাছ থেকে আমি নিয়েছি। তাহলে বাকি 50% নিশ্চয়ই পরের অ্যাডজাস্টমেন্ট, অর্থাৎ যখন অ্যালটমেন্ট হবে তখন অ্যাডজাস্ট করতে হবে, কারণ এখানে কিন্তু
রিফান্ড বলে দেওয়া নেই, 50% অ্যালট করা আছে। তাহলে বাকি 50% কি আছে? রিজেক্ট যদি না থাকে তাহলে স্বাভাবিকভাবেই নেক্সট ইনস্টলমেন্টে গিয়ে সেটা অ্যাডজাস্ট করতে হয়। এইটারই আরেকটা বিষয় তোমাদের জেনে রাখতে হবে, যেটা তোমাদের পরবর্তীকাল অর্থাৎ তোমরা যখন 4th সেমে যাবে, যেখানে ইস্যু অফ শেয়ার পাবে, সেখানে প্রোরাটা অ্যালটমেন্ট একটা ওয়ার্ড পাবে। প্রোরাটা অ্যালটমেন্ট মানে প্রপোর্শনেট। এখানেও ধরে নিতে পারো এই ধরনের প্রপোর্শনেটলি অ্যালটমেন্টে গিয়ে অ্যাডজাস্ট করতে হচ্ছে, যদি এখানে বলে দেওয়া নেই। আর কি হয়েছে, অ্যাপ্লিকেশন ফর 1000 ডিবেঞ্চার যাদের নীল, অর্থাৎ নীল মিনস রিজেক্ট বা রিফান্ড, অর্থাৎ তারা ডিবেঞ্চার, তারা লোন দেবে, এখন এইটা কোম্পানি তাদেরকে আর অ্যালট করলো না, আর তাদের অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করে দিল। তাহলে এখানে তিনটে সিচুয়েশন কিন্তু রয়েছে। একটা হচ্ছে 3000 ডিবেঞ্চার, 3000 অ্যালট করা হয়েছে, 2000 ডিবেঞ্চার 50% অ্যালট করা হয়েছে, 1000 ডিবেঞ্চার যার কিছুই রাখা হয়নি, টোটালটাই রিজেক্ট করে দেওয়া হয়েছে। তাহলে এবার আমরা দেখি যে এর আগের ক্লাসে যখন আলোচনা করেছিলাম তখন তোমাদের ইনস্টলমেন্ট ওয়াইজ কিভাবে জার্নাল করতে হয় নিশ্চয়ই আলোচনা করেছিলাম, তোমরাও শিখেছো। তাহলে আজকে সেইটাকেই আমরা একটু রিক্যাপিচুলেট করে নিই, একটু স্মরণে রাখার চেষ্টা করি। কি, ফার্স্টে অ্যাপ্লিকেশনের বাবদ 50 টাকা আমি পেয়েছিলাম, কিন্তু পাবলিক নিয়েছে কত? দেখো, অ্যাপ্লিকেশন ওয়াই রিসিভ ফর 6000, তাহলে পাবলিকের কাছ থেকে আমি নিশ্চয়ই 6000 এর ওপরই অ্যাপ্লিকেশনের টাকা পাবো। তাহলে জার্নালটা কি হয়েছিল তখন দেখি একটু। অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট দিয়া ডেবিট টু ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট, যেহেতু এখানে অ্যালটমেন্ট আলাদা আছে, তাহলে শুধু ডিবেঞ্চার অ্যাপ্লিকেশনই আমরা লিখব। নিয়েছি কত? 6000। দেখো, ডিবেঞ্চারের অ্যাপ্লিকেশন বাবদ টাকা কত ছিল? 50,000। তাহলে 56,000 আমরা রিসিভ করেছি, প্রতিটার দাম হচ্ছে 50। তাহলে আমাদের কত হচ্ছে? অর্থাৎ 3 লাখ। তাহলে ডিবেঞ্চার বাবদ, অ্যাপ্লিকেশন বাবদ আমাদের কাছে কত টাকা এসছে? 3000 টাকা। কিন্তু ইস্যু করেছিল কত? 5000। তাহলে টাকাটা যখন ট্রান্সফার করা হবে, অর্থাৎ ডিবেঞ্চারে টাকাটা আমরা পাঠাবো, তখন কিন্তু আমাদের মনে রাখতে হবে ইস্যু যতটা হয়েছিল ততটাই কিন্তু আমরা ডিবেঞ্চার অ্যাকাউন্টে ট্রান্সফার করব। তাহলে এখানে আমরা যখন করব তখন হবে ডিবেঞ্চার অ্যাকাউন্ট, অর্থাৎ ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু কত পার্সেন্ট ডিবেঞ্চার ছিল? দেখো বলেছে 10%, 5% ডিবেঞ্চার। তাহলে 5% ডিবেঞ্চার অ্যাকাউন্ট। অঙ্কে দেখো অ্যাপ্লিকেশন ফর 1000 ডিবেঞ্চার নীল, তার মানে রিজেক্ট ছিল। তার রিজেক্টের জন্য কি হবে? ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে। আর একটা কি ছিল? অ্যাপ্লিকেশন ফর 2000 ডিবেঞ্চার যাকে অ্যালট করা হয়েছে 50%, তাহলে বাকি যে 50% সেটা অ্যালট করা হয়নি, কিন্তু রিফান্ডও নয় বা রিজেক্টও নয়, তাহলে অ্যালটমেন্টে গিয়ে আমাদের অ্যাডজাস্ট করতে হবে। তাহলে তার জন্য এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে, ডিবেঞ্চার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট।
এবার আমার টাকাগুলো দেখি কিভাবে বসানো হচ্ছে। দেখো, ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অলরেডি আমরা 3000 টাকা লিখে দিয়েছি, তাহলে সেইটাই আমরা বসিয়ে দিই। এবার আমি কি বলেছিলাম, ডিবেঞ্চারে কোনটা ট্রান্সফার করব, যেটা ইস্যু করেছিলাম। তাহলে ইস্যু হয়েছিল 5000। তাহলে বোঝার সুবিধার জন্য আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি যে কি করে টাকাটা আসছে। তাহলে 2,50,000, ব্যাংক মানে হচ্ছে রিফান্ড। রিফান্ড কত ছিল? 1000। তাহলে 1000 ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন কত টাকা করে ছিল? 50। তাহলে 50,000 হলো, আর 2000 ডিবেঞ্চারে 50% অ্যাডজাস্ট হয়েছে। তার মানে এটাও তাহলে 2000 এর 50%, দ্যাট ইজ 1000 ইন্টু অ্যাপ্লিকেশন মানি হচ্ছে 50। তাহলে কত টাকা হলো? দেখো 50,000। তার মানে 3 লাখ যে টাকা আমরা রিসিভ করেছিলাম তার 3টে ভাগে ভাগ হয়ে গেল। 2,50,000, দ্যাট ইজ 2.5 লাখ ডিবেঞ্চার অ্যাকাউন্টে ট্রান্সফার হলো, 50,000 টাকা রিফান্ড হয়ে গেল, বাকি 50,000 অ্যালটমেন্টে গিয়ে অ্যাডজাস্ট হবে। অর্থাৎ যখন আমরা অ্যালটমেন্টে টাকা ক্লেম করব পাবলিকের কাছ থেকে, তখন আমরা এই 50,000 টাকা যেহেতু ওরা আগে থেকেই দিয়ে রেখে দিয়েছে, সেখানে সেই টাকাটা অ্যাডজাস্টমেন্ট হবে। কি করে হবে সেটা আমরা এবার একটু দেখে নিই। তাহলে নেক্সট জার্নালে আসি। অর্থাৎ এই যে অঙ্কটা করছিলাম, যার দুটো জার্নাল তোমাদের করে দিয়েছি, নেক্সট অ্যালটমেন্টে কিভাবে অ্যাডজাস্ট হয় সেটা একটু দেখে নিই। তাহলে 3 নম্বর জার্নালটা কি হবে? নিশ্চয়ই তোমাদের মনে আছে, অ্যালটমেন্ট, অর্থাৎ ডিবেঞ্চার অ্যালটমেন্ট ক্লেম হচ্ছে। তাহলে ডিবেঞ্চার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডিআর মানে ডেবিট টু কত পার্সেন্ট ডিবেঞ্চার ছিল? 5%। আর একটা দেখো অঙ্কে প্রিমিয়াম ছিল, তাহলে এটার জন্য একটা জার্নাল অ্যাকাউন্ট হবে টু সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট। তাহলে এবার টাকাটা কি করে অ্যাডজাস্ট হচ্ছে দেখে নি। ছিল 5,000 ইস্যু, দাম কত করে ছিল অ্যালটমেন্টে? 60 করে। তাহলে 5,000 ডিবেঞ্চার 60 করে, 3 লাখ টাকা। এবার কি বলেছিলাম, ডিবেঞ্চারে ইস্যুতে অরিজিনাল ফেস ভ্যালু কত ছিল, অর্থাৎ এক্ষেত্রে অ্যালটমেন্টের মধ্যে 10 টাকা হচ্ছে প্রিমিয়াম, কারণ 100 টাকা 10% মানে 10 টাকা। তাহলে ওই যে 60 টাকা বলেছে, অ্যাকচুয়ালি 60 টাকার মধ্যে আমাদের ভ্যালুটা হয়েছে এইভাবে 50 টাকা অরিজিনাল অ্যালটমেন্ট আর 10 টাকা প্রিমিয়াম। তাহলে আমরা যখন ডিবেঞ্চার অ্যাকাউন্টে করছি তখন আমরা কি করব, তখন আমরা পাঠাবো কিন্তু 50 টাকা, আর এই 10 টাকাটা এই যে সিকিউরিটিজ প্রিমিয়াম সেখানে আমরা ট্রান্সফার করব। তাহলে 5,000 ডিবেঞ্চার, অরিজিনাল হচ্ছে 50 টাকা করে, তাহলে 2,50,000
আর প্রিমিয়াম কি দাঁড়ালো 5000 ডিবেঞ্চার 10 টাকা করে প্রিমিয়াম, তাহলে 50,000 টাকা। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে যে অ্যালটমেন্ট যখন আমরা ডিউ বা ক্লেম করছি তখন আমাদের জার্নালটা কিন্তু হচ্ছে ইস্যুর ওপরে, কারণ এর আগে 6000-এর যা ঘটনা সেটা অ্যাপ্লিকেশনেই অ্যাডজাস্ট আমরা করে ফেলেছি। ফলে এখন আমাদের 5000 ডিবেঞ্চারই রয়েছে, সেই জন্য 5000-এর ওপরেই কিন্তু পুরো জার্নালটা হলো। এবার এসো ডিবেঞ্চারের সময় যখন অ্যালটমেন্ট আসলো, এবার টাকাটা আমরা রিসিভ করব, তখন জার্নালটা আমরা এর আগে কি করেছিলাম নিশ্চয়ই তোমাদের মনে আছে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট। কিন্তু নিশ্চয়ই তোমাদের মনে আছে ডিবেঞ্চার অ্যালটমেন্ট এই যে 3 লাখ টাকা, এই 3 লাখ টাকার মধ্যে আমরা যখন অ্যাপ্লিকেশনের সময় কত অ্যাডজাস্ট করে দিয়েছিলাম, টু অ্যালটমেন্ট বলে লিখেছিলাম। কত টাকা লিখেছিলাম 50,000। তাহলে এখন সেই 50,000 আর আমরা পাবো না, অলরেডি তারা দিয়ে দিয়েছে। তাহলে তাদের কাছ থেকে আমরা এখন কত পাবো 2,50,000। এই হচ্ছে এই অঙ্কটার সলিউশন। এখন দেখো যেহেতু বলেছে জার্নালাইজ দ্য অ্যাবভ ট্রানজাকশন, তাহলে আমাদের জার্নালে ছক করতে হতো, তার মধ্যে আমাদের ডেট, পার্টিকুলার্স, এলএফ অর্থাৎ লেজার ফোলিও, ডেবিট, ক্রেডিট এগুলো লিখতে হতো। এগুলো তোমাদের ফার্স্ট সেমিস্টারে তোমরা শিখে এসছো। যেহেতু এমসিকিউ তোমাদের এই ধরনের ছক করার কোনো আর সুযোগ নেই, বা আমি এর আগে যখন ক্লাস করিয়েছি তখন নিশ্চয়ই তোমাদের ছক কেটে দেখিয়েও দিয়েছি, তাই এখানে আর ইন দ্য বুকস অফ এক্স লিমিটেড, জার্নাল এগুলো কিন্তু আমার লিখে সময়টা নষ্ট করলাম না। সরাসরি অঙ্কটা কি করে করতে হবে, বা তোমাদের যেহেতু এমসিকিউ সরাসরি অ্যান্সার অর্থাৎ 4টে অপশনের মধ্যে সঠিক অ্যান্সারটা কি হবে সেটা তোমাদের বাছতে হবে, তাই আমি সরাসরি কিন্তু অঙ্কতেই চলে গেলাম। আশা করি এই অঙ্কটা এই যে বিভিন্ন ইনস্টলমেন্ট বা ইনস্টলমেন্টের মধ্যেও যে রিজেকশন, পোরাটা অ্যালটমেন্ট অর্থাৎ প্রপোর্শনেট অ্যাডজাস্টমেন্ট, এইটা এই অঙ্কতে কিন্তু ছিল, এবং সেটা কিভাবে অ্যাডজাস্ট করতে হয় নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। চলো এরপরে কি আছে আমরা একটু দেখে নিই। ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাট এ ডিসকাউন্ট। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে যখন ডিবেঞ্চার ইস্যু নিয়ে আমি আলোচনা করেছিলাম তখন 3টে সিচুয়েশনের কথা বলেছিলাম, অ্যাট পার, অ্যাট প্রিমিয়াম, অ্যাট ডিসকাউন্ট। মানে 100 টাকার ডিবেঞ্চারটা আমি কমে, ধরো 90 টাকাতে ইস্যু করেছি, তাহলে কমে করলাম। এই যে কমে করা এটাই হচ্ছে ডিসকাউন্ট। তাহলে নিশ্চয়ই এটা আমাদের লস, মানে কোম্পানির লস। সে ব্যাপারে কি বলছে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড? অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 16-এ এই সংক্রান্ত বিষয়টা বলা আছে। কি বলছে? ডিসকাউন্ট অর লস অন ইস্যু অফ ডিবেঞ্চার টু বি রিটেন অফ ইন দ্য ইয়ার অফ ডিবেঞ্চার্স আর অ্যালোটেড। অর্থাৎ যে বছরে কোম্পানি ডিবেঞ্চার পাবলিককে অ্যালট করলো সেই বছরে ডিসকাউন্টের জন্য কোম্পানির যে লস হলো সেই লসটাকে আমাদের মুছে ফেলতে হবে, বা অবলোকন করতে হবে, বা রাইট আপ করতে হবে, বা অ্যামোটাইজ করতে হবে। কোথা থেকে করব, কিভাবে করব? বিকজ ইট ইজ অ্যাজিউম টু বি আদার বয়িং কস্ট, অর্থাৎ ঋণের যে খরচ, ফ্রম সিকিউরিটিজ প্রিমিয়াম। তাহলে ফার্স্টেই আমাদের টার্গেটটা কি হবে? যদি সিকিউরিটিজ প্রিমিয়াম থাকে সেখান থেকে আমরা সেই লসটা বা ডিসকাউন্টের টাকাটা অ্যাডজাস্ট করব। কিভাবে করব সেটা আমি পরে অঙ্কে তোমাদের সাথে আলোচনা করব। সেই জন্য বলা হচ্ছে ইফ ইট এক্সিস্ট, অর্থাৎ সিকিউরিটিজ প্রিমিয়ামটা যদি থাকে, তাহলে ফার্স্ট প্রায়োরিটি কিন্তু সিকিউরিটিজ প্রিমিয়াম। যদি না থাকে
বা থেকেও যদি পুরোটা না থাকে তারপরে আমরা দেখব দেন ফ্রম স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস অ্যাজ ফিনান্সিয়াল কস্ট, অর্থাৎ তারপরে আমরা স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস থেকে অ্যাজ এ ফিনান্সিয়াল কস্ট হিসাবে আমরা এই লস অন ইস্যু অফ ডিবেঞ্চার বা ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চারের টাকাটা অ্যাডজাস্ট করব। এক্ষেত্রে তোমাদের নিশ্চয়ই মনে আছে যখন আমি ইন্ডিয়ান কোম্পানি অ্যাক্ট অর্থাৎ যখন আমরা অ্যাকাউন্টিং অর্থাৎ কোম্পানি অ্যাকাউন্টটা আলোচনা শুরু করেছিলাম, তোমাদের নিশ্চয়ই বলেছিলাম যে বর্তমানে যে কোম্পানি অ্যাক্ট যেটা 2013-তে অ্যামেন্ডমেন্ট হয় এখন সেটাই চলছে। তার সেকশন 52 সাবসেকশন বা সাবক্লজ 2-তে কি বলছে, এই যে of the Indian Companies Act, if written off from securities premium, অর্থাৎ যদি এই লস অন ইস্যু অফ ডিবেঞ্চার বা ডিসকাউন্ট অফ ডিবেঞ্চারের টাকাটা আমরা সিকিউরিটিজ প্রিমিয়াম থেকে রাইট অফ করি, তাহলে জার্নালটা কি হবে, সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট ডেবিট টু ডিসকাউন্ট অর লস অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট, অর্থাৎ যে কোনো একটা তুমি লিখতে পারবে। এটা হচ্ছে সিকিউরিটিজ প্রিমিয়াম থেকে যদি আমি রাইট আপ করি। আর যদি সিকিউরিটিজ প্রিমিয়াম থেকে রাইট আপ না করি বা সিকিউরিটিজ প্রিমিয়াম নেই বা সিকিউরিটিজ প্রিমিয়াম যত টাকা আছে সেটা ডিসকাউন্ট বা লসের জন্য সাফিসিয়েন্ট নয়, নেক্সট যেটা করব ফ্রম স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। সেক্ষেত্রে জার্নালটা কি হবে, স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। কিসের জন্য করছি, ফিনান্সিয়াল কস্টে, অর্থাৎ ফিনান্সিয়াল কস্ট হিসেবে আমরা এটাকে ধরে নিয়েছি টু ডিসকাউন্ট অর লস অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট। তাহলে আমাদের দুভাবে করা যেতে পারে রাইট আপটা, কিন্তু মনে রাখবে যে বছরে ডিবেঞ্চার কোম্পানি অ্যালট করেছে সে বছরই কিন্তু রাইট আপ করে দিতে হবে। তাহলে ফার্স্ট প্রায়োরিটি আমাদের ধরতে হবে কোনটা, সিকিউরিটিজ প্রিমিয়াম। তারপরেও যদি সিকিউরিটিজ প্রিমিয়াম পুরো রাইট আপ সেখান থেকে করা না যায়, নেক্সট আমরা দেখবো স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস। আর যদি সিকিউরিটিজ প্রিমিয়াম নাই থাকে তাহলে সরাসরি আমরা স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস থেকে রাইট আপ করবো। এখন কিভাবে করব, চলো এরকম একটা প্রবলেম আমরা দেখে নিই যে তার সলিউশন কি করে করতে হচ্ছে। এখানে কি বলছে একটু দেখে নিই অঙ্কটা। এক্স লিমিটেড ইস্যুড 4000 10% ডিবেঞ্চার অফ 100 ইচ at a discount 10% payable full on application। অর্থাৎ এর আগে যখন অঙ্কটা করেছিলাম তোমাদের মনে আছে, সেখানে আমরা ডিবেঞ্চারের টাকাটা দুটো ইনস্টলমেন্টে নিয়েছিলাম, একটা অ্যাপ্লিকেশনে আর একটা অ্যালটমেন্টে, কিন্তু এখানে বলেছে ফুল টাকাটাই আমরা পেয়েছি অন অ্যাপ্লিকেশনে, শুধু তার মধ্যে 10% ডিসকাউন্ট রয়েছে। অ্যাপ্লিকেশন ওয়ার রিসিভড ফর 3000 ডিবেঞ্চার্স হুইচ ওয়ার ফুললি অ্যালোটেড। তাহলে এক্ষেত্রে তোমাদের নিশ্চয়ই মনে থাকবে যে ওভার সাবস্ক্রিপশন আমি একটা কথা বলেছিলাম, অর্থাৎ ইস্যু করেছি 5000, সেখানে কোম্পানি রিসিভ করেছে অর্থাৎ অ্যাপ্লিকেশন রিসিভ করেছে 6000, তাহলে ওভার সাবস্ক্রিপশন। এর ঠিক অপোজিট হচ্ছে আন্ডার সাবস্ক্রিপশন, যেটা এই অঙ্কে রয়েছে। কি রকম, সেটা হচ্ছে 4000 ইস্যু আর পাবলিক কাছ থেকে আমরা পেলাম কত, 3000, তাহলে আমাদের এটা আন্ডার সাবস্ক্রিপশন। তাহলে আমাদের পুরো অঙ্কটাই কিন্তু হবে এই 3000 এর উপরে। আর একটা কি, এখানে কিন্তু ইনস্টলমেন্ট একটাই অর্থাৎ অ্যাপ্লিকেশন, তার মানে সেটাই অ্যাপ্লিকেশন সেটাই অ্যালটমেন্ট। তাহলে এইটার জন্য জার্নাল কি হয় সেটা আমরা একটু দেখে নিই। চলো অঙ্কটা তাহলে আমরা শুরু করি। আর আমি ইন দা বুকস অফ বা ইন দা বুকস অফ লিখে দিই তোমাদের, যদিও এগুলো তোমাদের এমসিকিউ অঙ্কে লেখার সুযোগ নেই, তো মাঝে মাঝে তোমরা লিখে একটু অভ্যেস রাখবে, পরবর্তীকালে লাগবে। তাহলে ইন দা বুকস অফ কার বই করছি, এক্স লিমিটেড। আর আমরা কি করছি, এটা জার্নাল করছি, আর আমি কিছু লিখলাম না, এবার সরাসরি প্রবলেমে চলে যাই কি করে সলিউশন করতে হয়। তাহলে ফার্স্টেই টাকাটা রিসিভ করেছি, তার জার্নালটা দেখতে হবে। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন
বলেছিলাম যেহেতু এটাই অ্যাপ্লিকেশন, এটাই অ্যালটমেন্ট, তাই একসাথে আমরা লিখে দেবো ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যালটমেন্ট অ্যাকাউন্ট। ন্যারেশন নিশ্চয়ই তোমাদের মনে আছে, বিং ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যালটমেন্ট মানি রিসিভড অন 3000 ডিবেঞ্চার at the rate of 90 ইচ, 100 কিন্তু নয়, কারণ ডিসকাউন্ট রয়েছে 10%। তাহলে 100 টাকা 10% কত? 10 টাকা। তাহলে 10 টাকা আমরা পাবো না, তার মানে আমরা অরিজিনাল অ্যামাউন্টটা তাহলে কত হলো? 90 টাকা। অর্থাৎ আমরা যদি এখানে এইভাবে দেখাই, 3000 ডিবেঞ্চার ছিল, প্রতিটা দাম ছিল তাহলে 90 রুপিস। তাহলে আমাদের অ্যামাউন্ট কত দাঁড়ালো? 2,70,000। তাহলে এটা একটা জার্নাল হয়ে গেল। নেক্সট জার্নাল আমরা কি করি? এই টাকাটা আমরা ডিবেঞ্চারে ট্রান্সফার করি, সাথে আমাদের যে ডিসকাউন্ট হয়েছিল সেটাকেও দেখাতে হয়। তাহলে সেখান থেকে জার্নালটা কি হয়? ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যালটমেন্ট অ্যাকাউন্ট। ডিআর মানে ডেবিট। ডিসকাউন্ট হয়েছিল মানে এটা একটা লস, তুমি ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার লিখতে পারো, বা লস অন ইস্যু অফ ডিবেঞ্চারও লিখতে পারো। তাহলে এটাও আমাদের ডেবিট টু ডিবেঞ্চার কত পার্সেন্ট ছিল? 10%। তাহলে টু 10% ডিবেঞ্চার অ্যাকাউন্ট। টাকাটা কিভাবে করতে হচ্ছে দেখে নি। ডিবেঞ্চারের অরিজিনাল ফেস ভ্যালু কত ছিল? এটা কিন্তু খেয়াল থাকে জানো, এটা কিন্তু ছিল 100। তাহলে ডিবেঞ্চারে যখন আমরা লিখবো তখন কিন্তু আমরা লিখবো 3000 ডিবেঞ্চার ইন্টু 100। তার মানে ডিবেঞ্চারের টাকাটা আসছে কত? 3 লাখ টাকা। আর ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যালটমেন্ট এই যে লিখে রেখে দিয়েছি ফার্স্ট জার্নাল, ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যালটমেন্ট কত? 2,70,000। তাহলে আমাদের বোঝাই যাচ্ছে ডিসকাউন্ট আছে কত? 30,000। বা এইভাবেও আমরা ভাবতে পারি 3,000 ডিবেঞ্চার ছিল আর ডিসকাউন্ট ছিল 10%, মানে 100 টাকা 10% মানে 10 টাকা, তাই 3000 ইন্টু 10। এইটা হচ্ছে আমাদের ডিবেঞ্চারে ট্রান্সফার করা, সাথে লস অন ইস্যু অফ ডিবেঞ্চারকে দেখানো। এবার নিশ্চয়ই তোমাদের মনে আছে যে যখন থিওরিটা আলোচনা করেছিলাম A16, সেখানে বলেছিল কি এই লস বা ইস্যু অফ লস অন ইস্যু অফ ডিবেঞ্চার বা ডিসকাউন্ট অফ ইস্যু অফ ডিবেঞ্চার এটা আমাদের রাইট আপ করতে হবে। কিন্তু এখানে কোথা থেকে রাইট আপ করতে হবে সেরকম কিন্তু কোনো ইনফরমেশন দেওয়া নেই। তাহলে ধরে নিচ্ছি সিকিউরিটিজ প্রিমিয়াম নেই, তাহলে আমাদের সরাসরি যেটা করতে হবে সেটা আমরা কোথা থেকে করব? স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। এখান থেকে আমরা ফিনান্সিয়াল কস্ট হিসাবে এটাকে রাইট আপ করে দিচ্ছি, যদিও মনে রাখবে ডিসকাউন্ট এর একটা ক্যাপিটাল লস। তাহলে স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু লস অন ইস্যু অফ ডিবেঞ্চার। কত টাকা ছিল? এই যে 30,000। তাহলে 30,000টি আমরা স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস থেকে আমরা রাইট আপ
করে দেব। তাহলে এই হচ্ছে আমাদের তিনটে জার্নাল। তাহলে এটা বোঝা যাচ্ছে যে ডিসকাউন্ট যখন থাকবে বা লস অন ইস্যু অফ ডিবেঞ্চার থাকবে, তখন কিন্তু আমাদের এই থার্ডের জার্নালটা অর্থাৎ রাইট অফ, এই জার্নালটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। চলো এরপরে কি আছে দেখে নিই। এবার বলছি ইস্যু অফ ডিবেঞ্চার ফর কনসিডারেশন আদার দেন ক্যাশ। অর্থাৎ আমরা কোনো একটা কোম্পানি, সে কি করছে, অন্য কোনো কোম্পানিকে কিনে নিচ্ছে বা বিজনেসকে কিনে নিচ্ছে বা তার সম্পত্তি কিনে নিচ্ছে, কিন্তু পেমেন্ট করার সময় সে ক্যাশ দিচ্ছে না, তার পরিবর্তে কি দিচ্ছে, সে ডিবেঞ্চার ইস্যু করছে। সেই জন্য বলা হচ্ছে দেখো আদার দেন ক্যাশ, এটাই হচ্ছে পারচেস কনসিডারেশন। অর্থাৎ যেখানে আমরা সম্পত্তি কিনছি বা কোনো একটা বিজনেস কিনছি, কিন্তু কোম্পানিটা কি করছে, যার কাছ থেকে কিনছে তাকে ক্যাশ বা নগদ টাকা না দিয়ে তার কোম্পানির, মানে যে কিনছে তার কোম্পানির ডিবেঞ্চার তাকে ইস্যু করছে, সেইটাকে আমরা বলছি আদার দেন কস্ট, আদার দেন ক্যাশ বা পারচেস কনসিডারেশন। এখন এই পারচেস কনসিডারেশনে আবার দু রকম সিচুয়েশন হতে পারে। বললাম সম্পত্তি যদি কেনে অর্থাৎ অ্যাসেট যদি পারচেস করে, তাহলে জার্নাল কি হবে, ফর পারচেস অফ অ্যাসেটস। কি জার্নাল, সান্ড্রি অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট টু ভেন্ডার্স অ্যাকাউন্ট। ভেন্ডার্স মানে আমরা যে কোম্পানিটা কিনে নিচ্ছি তাকে তো আমাকে টাকাটা পেমেন্ট করতে হবে, সেই জন্য সে হচ্ছে অ্যাকচুয়ালি বিক্রেতা, সেই জন্য হচ্ছে টু ভেন্ডার্স অ্যাকাউন্ট। আর যদি এমন হয় ফর পারচেস অফ এ বিজনেস, কোনো একটা ব্যবসা আমরা কিনে নেব, সেক্ষেত্রে আমরা নগদ টাকা বা ক্যাশ না দিয়ে যদি ডিবেঞ্চার দিই, তাহলে জার্নাল কি হবে, সান্ড্রি অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট। অর্থাৎ যে কোম্পানিটা মানে ভেন্ডার্স এর অ্যাসেট অর্থাৎ টোটাল অ্যাসেটের ভ্যালু কত ছিল, সেটা সান্ড্রি অ্যাসেটের জায়গায় আমরা লিখে দেব টু সান্ড্রি লায়াবিলিটিস। যদি তাদের কোনো দেনা থাকে মার্কেটে, সেই লায়াবিলিটিস বা দেনাটাকে আমরা লায়াবিলিটিসের ঘরে বসাবো। এবার আমরা তাকে কত টাকা দেব, তার সাথে নিশ্চয়ই একটা এগ্রিমেন্ট হয়েছে যে তাকে এত টাকা পেমেন্ট করতে হবে, সেটা চলে যাচ্ছে টু ভেন্ডার্স অ্যাকাউন্টে। এবার আমাদের যেটা দেখতে হবে যে এই ভেন্ডার্স এর টাকা, লায়াবিলিটিস এর টাকা, টোটাল টাকাটা কি সান্ড্রি অ্যাসেটের সাথে ইকুয়াল, না বেশি হচ্ছে না কম হচ্ছে। যদি এইরকম হয় যে সান্ড্রি অ্যাসেট ধরো রয়েছে 6 লাখ টাকা, একটু দেখে নি তাহলে তোমাদেরও বুঝতে সুবিধা হবে। ধরো সান্ড্রি অ্যাসেট অর্থাৎ যে কোম্পানিটা আমি কিনে নিয়েছি তার অ্যাসেট ভ্যালুয়েশন কত ছিল, ধরো 6 লাখ টাকা। মার্কেটে তার দেনা কত রয়েছে বা লায়াবিলিটিস কত রয়েছে, আমি ধরে নিচ্ছি 2 লাখ টাকা। আর কি, আমরা যার কাছ থেকে কোম্পানিটা কিনলাম বা যে কোম্পানিটা আমি কিনে নিলাম বা যে বিজনেসটা আমি কিনে নিলাম, তাকে আমি বললাম যে ডিবেঞ্চার বাবদ আমি তাকে কত টাকা দেব, ধরো 5 লাখ টাকা দিয়েছি। তাহলে এটা বোঝা যাচ্ছে যে অ্যাকচুয়ালি তাকে আমাকে দিতে হচ্ছে কত, 7 লাখ টাকা, কিন্তু তার অ্যাসেট ভ্যালুয়েশন কত, 6 লাখ। তার মানে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে মার্কেটে তার একটা রেপুটেশন ছিল, তার জন্য সে আমার কাছ থেকে এই এক্সট্রা টাকাটা নিল। সেই জন্য দেখা যাচ্ছে কি বলা আছে, কোন অ্যাকাউন্টে যাবে, গুডউইল অ্যাকাউন্ট, ব্যালেন্সিং ফিগার। ব্যালেন্সিং ফিগার মানে এই যে 7 লাখ টাকা হয়েছিল, সেখান থেকে আমি 6 লাখ টাকাটা মাইনাস করলাম, করে আমি ব্যালেন্সিং ফিগার হিসাবে দেখালাম 1 লাখ টাকা। তাহলে এইটা হচ্ছে গুডউইল অ্যাকাউন্ট। যেহেতু কি হলো না, যেহেতু আমাদের ক্রেডিট সাইডটা বেশি,
ডেবিট সাইডটা কম। তাহলে বোঝার একটা টেকনিক যদি তোমরা এইভাবে মনে রাখতে পারো, যদি ক্রেডিট সাইডের তুলনায় ডেবিট সাইড কম হয় তাহলে সেটা কোথায় ট্রান্সফার হবে? গুডউইল অ্যাকাউন্টে। গুডউইল ট্রান্সফার হয় না, এটা অ্যাকচুয়ালি গুডউইল অ্যাকাউন্ট হিসেবে দেখাতে হয়, কিন্তু তোমাদের বোঝার সুবিধার জন্য ক্রেডিট গ্রেটার দেন ডেবিট সাইড, তাহলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে গুডউইলে। যদি এর অপোজিট হয়, দেখো আমি এখানে আরেকটা অ্যাকাউন্ট লিখে রেখেছি, টু ক্যাপিটাল রিজার্ভ ব্যালেন্সিং ফিগার। তার যে কোনো একটা কিন্তু হবে, দুটো কিন্তু হতে পারে না একসাথে, অর্থাৎ গুডউইল ব্যালেন্সিং ফিগার, ক্যাপিটাল রিজার্ভ ব্যালেন্সিং ফিগার, তা কিন্তু নয়। এক্ষেত্রে ক্যাপিটাল রিজার্ভটা ছিল না, তাই আমরা গুডউইলে ট্রান্সফার করেছি। কিন্তু যদি এটা অপোজিট হতো, অর্থাৎ বিপরীত হতো, তাহলে কি রকম হতো একটু দেখে নি। ধরো এবার আমরা অন্য ভাবছি, অর্থাৎ সানড্রি অ্যাসেট ধরো 5 লাখ টাকা, সানড্রি লায়াবিলিটিস ধরো 1 লাখ টাকা। ভেন্ডার্স কে তার সাথে কন্ট্রাক্ট হয়েছে কত টাকা? ধরো তাকে আমরা দিয়ে দিচ্ছি কত, অর্থাৎ দিবেন যে ইস্যু করেছি কত, 3,50,000। তাহলে এবার খেয়াল করে দেখো, ডেবিট সাইডে আছে কত, 5 লাখ, ক্রেডিট সাইডে কত আছে দেখো, 4,50,000। তাহলে এই যে ডিফারেন্সটা হচ্ছে, সেই ব্যালেন্সিং ফিগারে চলে যাচ্ছে কত, তাহলে 50,000। কারণ এটা হয়েছিল 4,50,000, এটা হয়েছিল কত, 5 লাখ। তাহলে মানে ডেবিট গ্রেটার দেন ক্রেডিট সাইড, তাহলে যে সেক্ষেত্রে আমাদের ট্রান্সফারটা কোথায় হবে? ক্যাপিটাল রিজার্ভে। তাহলে ডেবিট যদি বেশি হয় ক্রেডিটের তুলনায়, তাহলে ব্যালেন্সিং ফিগার হিসাবে আমরা দেখাবো ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্টে। যদি ক্রেডিট সাইড মোর দ্যান ডেবিট সাইড, সেক্ষেত্রে যে ডিফারেন্সটা সেটা চলে যাবে গুডউইল অ্যাকাউন্টে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। চলো এরপরে আমাদের কি আছে দেখি। ফর ইস্যু অফ ডিবেঞ্চার, আচ্ছা ওই যে ডিবেঞ্চার ভেন্ডার্সকে যখন আমরা ডিবেঞ্চার ইস্যু করেছিলাম, এটাও কিন্তু সেই আগের ডিবেঞ্চারের মতোই 3 রকম সিচুয়েশন হতে পারে, অ্যাট পার, অ্যাট প্রিমিয়াম, অ্যাট ডিসকাউন্ট। সেক্ষেত্রে জার্নালগুলো কি হবে? কারণ আজকে পুরোটাই তোমাদের অঙ্কের কোশ্চেন নিয়ে আলোচনা হচ্ছে, ডিবেঞ্চারের থিওরি আমি আগের ক্লাসে আলোচনা করে দিয়েছি, সেজন্য সরাসরি আমরা বিভিন্ন ধরনের সিচুয়েশনে কি করে জার্নাল করতে হয়, তার অ্যামাউন্ট কি করে অ্যাডজাস্ট করতে হয়, সেটাই আমরা আজকে দেখছি মূলত। তাহলে হোয়েন ডিবেঞ্চার আর ইস্যু টু ভেন্ডার্স এট পার, দেখো বলা আছে ভেন্ডার্সকে আমি কিন্তু ডিবেঞ্চারটা দিয়েছি এট পার। এট পার নিশ্চয়ই তোমাদের মনে আছে, 100 টাকার ডিবেঞ্চারটা 100 টাকাতেই ইস্যু হয়েছে, অর্থাৎ এট পার যখন হবে তখন আমাদের চলে আসছে কত, 100 টাকাতে। ডিবেঞ্চার ইস্যু টু ভেন্ডার্স এট এ প্রিমিয়াম, অর্থাৎ আমরা বেশি দামে ইস্যু করেছি, দিয়েছি, তার মানে সেক্ষেত্রে আমাদের ধরে নিতে হবে 100 টাকার ডিবেঞ্চারটা 110 টাকা হয়েছে, তার মানে এই যে 10 টাকাটা এক্সট্রা হলো সেটাই হচ্ছে এইখানে চলে যাবে, অর্থাৎ সিকিউরিটিজ প্রিমিয়ামে আমাদের অ্যাডজাস্ট হবে। আর একটা কি বলছে, টু ভেন্ডার্স অ্যাট এ ডিসকাউন্ট, অর্থাৎ কমে, মানে 100 টাকার ডিবেঞ্চারটা আমাদের কততে হচ্ছে, ধরে নিচ্ছি 90-তে হচ্ছে, তাহলে ওই যে 10 টাকাটা কম হলো, ডিসকাউন্ট হলো, সেটা কোথায় অ্যাডজাস্ট করব? আমরা আগেও করেছি, সেটা হচ্ছে ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার বা লস অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্টে। এইভাবে আমাদের 3টে সিচুয়েশনে 3 রকম ভাবে জার্নাল করে এই টাকাগুলোকে অ্যাডজাস্ট করতে হবে। দেখি এরকম ভাবে অন্য কোনো প্রবলেম আমাদের সামনে আসে কিনা।
যেমন এই যে অঙ্কটা, এখানে একটু দেখো, অঙ্কটা পড়লেই বোঝা যাচ্ছে এক্স লিমিটেড পারচেসড অ্যাসেটস of rupees 3 lakh and liabilities 1 lakh from Y limited। তার মানে বোঝা যাচ্ছে যে এক্স লিমিটেড কিনছে কার কাছ থেকে, কোন কোম্পানিটা, ওয়াই লিমিটেডের কাছ থেকে ব্যবসাটা কিনছে বা তার কাছে অ্যাসেট কিনছে, আর লাইবিলিটিস দিয়ে দিচ্ছে। ফর অ্যান এগ্রিড পারচেস কনসিডারেশন রুপিস 2,20,000, অর্থাৎ ওয়াই লিমিটেডকে তার সাথে এগ্রিমেন্টটা কি দাঁড়ালো, পারচেস কনসিডারেশন বাবদ 2,20,000 টাকা দিতে হবে। এক্স লিমিটেড কিভাবে টাকাটা দিল, পেড দ্য পারচেস কনসিডারেশন বাই ইস্যুইং 5% ডিবেঞ্চার অফ 100 ইচ at a premium 10%। অর্থাৎ তাকে যখন টাকাটা দেওয়া হলো তখন কিন্তু প্রিমিয়ামে অ্যাডজাস্ট করে দেওয়া হয়েছে। তাহলে এইটা কি করে করতে হয় আমরা একটু দেখে নিই। তাহলে ফার্স্টে আমাদের করতে হবে, সে অ্যাসেট 3 লাখ ছিল, লায়াবিলিটিস 1 লাখ ছিল, আর পারচেস কনসিডারেশন ছিল। তাহলে এইটার জন্য কিভাবে জার্নালটা হচ্ছে একটু দেখি। তাহলে অ্যাসেটের কোনো নাম নেই, তাহলে আমরা এইভাবে সানডি অ্যাসেট লিখে দিতে পারি। আর এটা কিন্তু মনে রাখবে ইন দা বুকস অফ কিন্তু এক্স লিমিটেড, অঙ্কে বলেও দিয়েছে, ওয়াই লিমিটেড কিন্তু নয়, খেয়াল রাখতে হবে। সানডি অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট কত টাকা আছে, 3 লাখ টাকা। লায়াবিলিটিস কত আছে, দেখো বলছে লায়াবিলিটিস 1 লাখ টাকা। এবার পারচেস কনসিডারেশন বাবদ কত টাকা দেওয়া হয়েছে ভেন্ডার্সকে, মানে ওয়াই লিমিটেডকে। এটা বোঝার সুবিধার জন্য আমি তোমাদের এর পাশে ভেন্ডার্স লিখে দিলাম। তাহলে ওয়াই লিমিটেড একে আমি দিয়েছি কত, এর সাথে কন্ট্যাক্ট হয়েছে 2,20,000। তাহলে নিশ্চয়ই তোমাদের বোঝা যাচ্ছে ক্রেডিট সাইড বেশি, অর্থাৎ 3,20,000, ডেবিটে কত 3 লাখ। তাহলে এর আগেই তোমাদের এটা আমি আলোচনা করেছি, তাহলে ডিফারেন্সটা কোন দিকে আসছে, ডেবিট সাইডে। তাহলে এই যে টাকাটা আমরা কোথায় অ্যাডজাস্ট করে দিব, গুডউইল অ্যাকাউন্টে। কত টাকা হবে নিশ্চয় বোঝা যাচ্ছে 20,000। এটা কি করে পেলাম, ব্যালেন্সিং করে, অর্থাৎ বিয়োগ করে। এটা তোমাদের বোঝার সুবিধার জন্য আমি লিখে দিলাম, কারণ এই যে 20,000 এটা আমরা গুডউইল বাবদ অ্যাডজাস্ট করলাম। আচ্ছা, নেক্সট এই ওয়াই লিমিটেড কে পেমেন্ট করা হয়েছে, কিভাবে পেড করেছে, বা ইস্যুইং 5% ডিবেঞ্চার 100 ইচ, সেইটার মধ্যে আবার প্রিমিয়াম ছিল 10%। তাহলে জার্নালটা কিভাবে অ্যাডজাস্ট করতে হবে, ওয়াই লিমিটেড মানে ভেন্ডার্স অ্যাকাউন্ট ডেবিট, কত টাকা ছিল ভেন্ডার্সে, বলেছিল 2,20,000 টাকা। টু কত পার্সেন্ট ডিবেঞ্চার, দেখো ইস্যুইং 5% ডিবেঞ্চার, তাহলে এখানে লিখে দিতে হবে 5% ডিবেঞ্চার, আর সাথে কি ছিল, প্রিমিয়াম
এটাও এখানে দেখাতে হবে টু সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট। এবার টাকাটা কি করে অ্যাডজাস্ট করব? তাহলে নাম্বার অফ ডিবেঞ্চার কত এটা আমাদের জানতে হবে। কি করে নাম্বার অফ ডিবেঞ্চারটা বের করতে হয় একটু দেখে নি নোটে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে কি করে আমি টাকাটা অ্যাডজাস্ট করছি। ছিল কত? পারচেস কনসিডারেশন 2,20,000 আর ডিবেঞ্চারটা ছিল 100 টাকা, তার সাথে 10% প্রিমিয়াম, মানে 100 প্লাস 10, তাহলে 110 টাকা। তাহলে তোমাদের কত হচ্ছে? 2000। এটা হচ্ছে ডিবেঞ্চারের সংখ্যা, অর্থাৎ আমরা 2000 ডিবেঞ্চার সেই ওয়াই লিমিটেডকে দিয়েছি। তাহলে ডিবেঞ্চারের যখন ট্রান্সফার হচ্ছে তখন 2000 ডিবেঞ্চার, ফেস ভ্যালু কত ছিল নিশ্চয়ই তোমাদের মনে আছে 100, তাহলে এখানে হবে 100, তাহলে 2 লাখ টাকা। আর প্রিমিয়াম কত ছিল? ওই 2000 ডিবেঞ্চারের ওপরে 10 টাকা করে, তাহলে 20,000 টাকা। এই হচ্ছে 2,20,000 অ্যাকচুয়ালি সেপারেশনটা, অর্থাৎ ভাগ যখন দেখাতে হবে তখন ওয়াই লিমিটেড 2,20,000 মধ্যে অরিজিনাল ডিবেঞ্চারের ফেস ভ্যালু হচ্ছে 2 লাখ, আর সিকিউরিটিজ প্রিমিয়াম বাবদ হচ্ছে 10% মানে 20,000। এই হচ্ছে তোমাদের পারচেস কনসিডারেশনে আমরা সম্পত্তি কিনেছি, লায়াবিলিটিস পেমেন্ট করেছি উইথ পারচেস কনসিডারেশন, আর আমরা ডিবেঞ্চার ইস্যু করলাম। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো যে যার মধ্যে গুডউইল কি করে আসলো, এবং ডিবেঞ্চার পেমেন্ট হলো উইথ প্রিমিয়ামে। আর নাম্বার অফ ডিবেঞ্চার এইটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা বোঝার সুবিধার জন্য করলাম, কারণ নাম্বার অফ ডিবেঞ্চারটা তোমাদের জানতে হবে কি করে বের করতে হয়, কেন পরে তোমাদের এইটা লাগবে। তাহলে নাম্বার অফ ডিবেঞ্চার্স আমরা এইভাবে অ্যাডজাস্ট করব। নেক্সট কি আছে দেখি। আরো একটা পারচেস কনসিডারেশন তোমাদের দেওয়া আছে, সেখানে কি বলছে দেখো, বলছে ওয়াই লিমিটেড পারচেস এ বিজনেস ফ্রম এ লিমিটেড, তাহলে এখানে এ হচ্ছে ভেন্ডার্স, ফর এ সাম অফ 4,50,000। আর কি বলেছে? দ্য অ্যাসেটস এন্ড লায়াবিলিটিস কনসিস্টিং অফ দ্য ফলোইং, অর্থাৎ ওই এ লিমিটেডের তার কি কি অ্যাসেট রয়েছে কি কি লায়াবিলিটি রয়েছে সেইগুলো কিন্তু এখানে স্প্লিট করে দেওয়া আছে। অর্থাৎ বিল্ডিং, আগের যে অঙ্কটা যেখানে অ্যাসেটের কোনো নাম দেওয়া ছিল না, আমরা শুধুমাত্র সানডি অ্যাসেট লিখেছিলাম, এখানে কিন্তু আর তা লিখতে পারবো না, কারণ অ্যাসেট গুলো আলাদা আলাদা করে তাদের নাম বলে দেওয়া আছে। তাহলে দেখা যাক, তাহলে বিল্ডিং দেওয়া, মেশিনারি দেওয়া, ডেটার্স, স্টক, ক্রেডিটার্স। আর ওয়াই লিমিটেড ইস্যু করেছে 5% ডিবেঞ্চার 100 ইচ অ্যাট এ ডিসকাউন্ট, এক্ষেত্রে কিন্তু ডিসকাউন্ট ছিল, এখানে কিন্তু আর প্রিমিয়াম নেই। তাহলে আমরা একটু দেখে নিই যে পারচেস কনসিডারেশনে কত, পারচেস কনসিডারেশন বলেও দিয়েছে 4,50,000। তাহলে কি দাঁড়ালো? ফার্স্টে আসছে বিল্ডিং, বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট কত টাকা? 2,50,000। মেশিনারি 2 লাখ।
ডেটার্স 1,50,000। আর কি আছে? স্টক, লায়াবিলিটিস বলে দিয়েছে 1,70,000। এখানে ক্রেডিটার্স বলে দেওয়া আছে, লায়াবিলিটিস শুধু নামটা বলে দিয়েছে, 1,70,000। আর পারচেস কনসিডারেশন কত বলেছে এই লিমিটেডের কাছে? 4,50,000। এটাই তার মানে ভেন্ডার্স 4,50,000। তাহলে এবার আমরা দেখে নিই ডেবিট সাইড বেশি না ক্রেডিট সাইড বেশি। এখানে বোঝার সুবিধার জন্য আমি তোমাদের যোগটা দেখাচ্ছি কত হচ্ছে। 5,20,000, অর্থাৎ এটা যোগ, সরি 6,20,000। এটা তোমাদের হচ্ছে 6,20,000। আর এখানে কত হচ্ছে? এটা দেখো হয়ে যাচ্ছে তোমাদের 6,50,000। তার মানে অ্যাসেট সাইডে হচ্ছে 6,50,000, যেখানে লায়াবিলিটি সাইডে হয়ে যাচ্ছে 6,20,000। তার মানে বাকিটা বোঝা যাচ্ছে এই যে 30,000, তার মানে 30,000 তোমাদের এসে যাবে কি ক্যাপিটাল রিজার্ভ। তো এটা কি করে পেলাম? ব্যালেন্সিং করে। তাহলে এই হচ্ছে আমাদের ব্যালেন্সিং করে ক্যাপিটাল রিজার্ভ বের করার পদ্ধতি। তাহলে এই যে 6,50,000, এটা কিন্তু তোমাদের বোঝার সুবিধার জন্য আমি করলাম। এই যোগগুলো তোমরা রাফে দেখে নেবে একটু, আমি এখানে মুছে দিচ্ছি কারণ এটা তোমাদের বোঝার সুবিধার জন্য করা। তাহলে এক্ষেত্রে ছিল 4,50,000 আর এক্ষেত্রে ছিল 30,000। আর এটা ছিল স্টকে ছিল 50,000। নেক্সট, এই পেমেন্টটা যখন হয়েছে তখন খেয়াল করো যে ওয়াই লিমিটেড ইস্যু করেছে ডিবেঞ্চার 5%, সাথে কিন্তু আমাদের ডিসকাউন্টটা রেখেছিল 10%। তার মানে এই যে ভেন্ডার্সকে দিল 4,50,000, এর মধ্যে কিন্তু 10% ডিসকাউন্ট রয়েছে। তাহলে এর জার্নালটা আমরা কিভাবে করতে হয় একটু দেখে নিই। তাহলে সেকেন্ড জার্নালটা যখন আমরা করব তখন আমরা এইভাবে অ্যাডজাস্টটা করে দেবো, অর্থাৎ কোম্পানিটার নাম ছিল, ভেন্ডার ছিল এ লিমিটেড। তাহলে এ লিমিটেড অ্যাকাউন্ট ডেবিট, যেটা ছিল 4,50,000। আর ডিসকাউন্ট ছিল, তাহলে এটা দেখাতে হবে ডিসকাউন্ট
অথবা তোমরা লসও লিখতে পারো, লস অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট। তাহলে এটা হচ্ছে 50,000 টু কত পার্সেন্ট ডিবেঞ্চার ছিল? 5%। তাহলে এটা হয়ে যাবে 5 লাখ টাকা। এই হচ্ছে ডিসকাউন্টটা অ্যাডজাস্ট করা। কিন্তু এখন তোমাদের যদি মনে হয় এই 50,000টা আমরা কি করে পেলাম, তাহলে নাম্বার অফ ডিবেঞ্চারটা আমরা বের করলেই বুঝতে পারবো। আগে যেমন অঙ্কটাতে আমরা বের করেছিলাম, তাহলে নাম্বার অফ ডিবেঞ্চার্স আমরা কি করে করব, ছিল 4,50,000 আর কোম্পানির ডিবেঞ্চারের দাম ছিল প্রত্যেকটা 100, তার ডিসকাউন্ট 10% মানে 10 টাকা। তাহলে আগে যেমন প্লাস করেছিলাম প্রিমিয়ামের সময়, এখানে আমরা কিন্তু মাইনাস করব যেহেতু ডিসকাউন্ট। তাহলে বাই 90, তাহলে কত হচ্ছে? 5,000 ডিবেঞ্চার। তাহলে 5,000 ডিবেঞ্চার ইন্টু 10, তার মানে এইটা আমরা তখন এইভাবে পেয়েছিলাম, 5,000 ইন্টু 10 করে 50,000। এই হচ্ছে তোমাদের পারচেস কনসিডারেশনের উপরে মূলত অ্যাসেট পারচেস এবং বিজনেস পারচেসের উপরে প্রবলেমগুলো। আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো। এবার তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। এরপরের ক্লাসে আমি যথারীতি ডিবেঞ্চারের আরো বেশ কিছু নতুন অঙ্ক বা প্রবলেম তোমাদের সাথে আলোচনা করব।